আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে কর্পোরেট ফিনান্স দ্বিতীয় অধ্যায় আর্থিক মূল্যায়ন মডেল। দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে নগদান বাজেট কি, নগদান বাজেটে কি কি অংশ থাকে। ঠিক আছে, এই যে টোটাল 4টা অংশ থাকে নগদান বাজেটে, আমরা 4টা অংশ পড়বো। আর নগদান বাজেটের সংজ্ঞাটা পড়বো, আর একটা এক্সাম্পল দিব, উপসংহার দিব। নগদান বাজেট বা ক্যাশ বাজেট আমরা তো বুঝতেই পারছি এটা কি। এটা হলো একটা নির্দিষ্ট ভবিষ্যৎ সময়কালের জন্য প্রস্তুতকৃত নগদ অর্থের প্রত্যাশিত প্রাপ্তি এবং প্রদানের সংখ্যাগত বিবরণ। মানে হলো আপনি কি পেতে পারেন ভবিষ্যতে সেইটা, এবং আপনি কি পাচ্ছেন সেটার একটা সংখ্যাগত বিবরণ। প্রকৃত অর্থের, নগদ অর্থের প্রত্যাশিত একটা বিবরণ, প্রাপ্তি এবং প্রদান মানে পাওয়া এবং যেটা আপনার কাছ থেকে যাচ্ছে, এই দুইটা, এটা হচ্ছে নগদান বাজেট। এটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহের পরিকল্পনা ও নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা প্রতিষ্ঠানের আর্থিক তরলতা বা লিকুইডিটি ও দৈনন্দিন কার্যক্রম চালানোর সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। আর্থিক তরলতাটা কি, বা ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আবার দুই প্রকার, ইনফ্লো আউটফ্লো। ঠিক আছে, অর্থাৎ ব্যবসা এবং আমরা যে কার্যক্রম পরিচালনা করি এতে যে নগদ টাকা আমাদের আসে সেটাই হচ্ছে ক্যাশ ফ্লো, বা নগদ টাকা যেটা যায় সেটা ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, এবং দৈনন্দিন কাজ চালানোর জন্য আমাদের কিছু নগদ অর্থ প্রবাহ থাকা দরকার, নগদ অর্থ দরকার। ঠিক আছে, সেটাই হলো নগদান বাজেট। আর এই নগদান বাজেটটা ত্রৈমাসিক হতে পারে, মাসিক হতে পারে, বাৎসরিক ভিত্তিতে হতে পারে। তাহলে নগদান বাজেট কি, এতটুকু আসলে আমরা উপরের এই প্যারাগ্রাফটা দিব। এই প্যারাগ্রাফে কি আছে আবার একটু পড়ি। নগদান বাজেট হলো একটি নির্দিষ্ট ভবিষ্যৎ সময়কালের জন্য প্রস্তুতকৃত নগদ অর্থের দুটা জিনিস, প্রাপ্তি ও প্রদানের সংখ্যাগত বিবরণ। এটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহের পরিকল্পনা মানে নগদ কি পরিমাণ আসতে পারে তার একটা পরিকল্পনা ও নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা প্রতিষ্ঠানের আর্থিক তরলতা ও দৈনন্দিন কার্যক্রম চালানোর সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। বুঝতে পারছেন কথাটা? এখন লাস্টের বাক্যটা কি লিখবো আমরা, নগদান বাজেট সাধারণত মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, অথবা বাৎসরিক ভিত্তিতে হতে পারে। তাহলে এই হলো মোট কথা, নগদান বাজেট আসলে কাকে বলে, আসলে আমরা এতটুকু লিখবো। ঠিক আছে, এরপরে দেখবো নগদান বাজেটের কয়টি অংশ। প্রধান অংশ 4টি। 4টি অংশটা যদি একটু বুঝি তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে যাবে। প্রথম অংশ কি, প্রাপ্তি অংশ। দ্বিতীয় অংশ প্রধান অংশ। তৃতীয় অংশ অতিরিক্ত বা ঘাটতি অংশ। 4 নম্বর অংশ কি, অর্থায়ন অংশ। ঠিক আছে, মানে অতিরিক্ত অংশ হয়ে গেলে আপনি সেটা নিশ্চয়ই অন্য কোথাও বিনিয়োগ করবেন, অথবা যদি ঘাটতি থাকে তাহলে অন্য কোথা থেকে আনবেন, সেটা হচ্ছে অর্থায়ন অংশ 4 নাম্বার। আর প্রাপ্তি অংশ মানে যেটা পেলেন, প্রধান অংশ মানে যেটা দিলেন, আর অতিরিক্ত ঘাটতি অংশ যদি পাওয়া এবং আপনার দেওয়ার মধ্যে ঘাটতি থাকে বা বেশি থাকে তাহলে সেটা হচ্ছে অতিরিক্ত ঘাটতি অংশ। তার মানে নগদান বাজেটের কয়টা অংশ, প্রাপ্তি অংশ, প্রধান অংশ, অতিরিক্ত ঘাটতি অংশ, আর একটা কি, অর্থায়ন অংশ। ঠিক আছে, আমরা এবার পড়ি প্রাপ্তি অংশটা কি। দেখেন, এখানে প্রতিষ্ঠানের সব সম্ভাব্য নগদ প্রবাহের ক্যাশ ইনফ্লো মানে যেটা আসতেছে উৎসগুলো দেখানো হয়। যেমন নগদ বিক্রয় করে কি পেলেন, ঋণ আদায় করে কি পেলেন, সুদ লভ্যাংশ বাবদ কি প্রাপ্তি, সম্পদ বিক্রি থেকে নগদ কি আসলো, মূলধনী বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ এবং অন্যান্য যত প্রকার আয় আছে সব হচ্ছে প্রাপ্তি অংশ। ঠিক আছে, আচ্ছা এবার প্রধান অংশটা কি। এই অংশে প্রতিষ্ঠানের সব সম্ভাব্য নগদ ব্যয় মানে ক্যাশ আউটফ্লো, বাইরে চলে যাবে যে অর্থটা, এই খাতগুলো অন্তর্ভুক্ত করা হয়। যেমন সেগুলো কি, কাঁচামাল এবং পণ্যের ক্রয় মূল্য, যেটা কাঁচামাল এবং পণ্য কিনলেন আপনি সেটা আপনার টাকাটা দিয়ে দিতে হচ্ছে, বেতন এবং মজুরি দিতে হচ্ছে, ভাড়া, ইউটিলিটি বিল, অফিস ব্যয়, কর প্রদান, সুদ দিতে হচ্ছে,
মূল ঋণ, সুদ দেওয়ার পরে মূল ঋণ পরিশোধ করতেছেন, মূলধনের পেছনে ব্যয় হচ্ছে, অন্যান্য চলতি যে ব্যয়, প্রতিদিনের যে ব্যয়টা, এইগুলো হচ্ছে সব কোম্পানির প্রধান অংশ। তার মানে নগদান বাজেট কি আমরা বুঝে ফেলছি। এর 4টা অংশ, একটা প্রাপ্তি অংশ, প্রধান অংশ বুঝে ফেলছি। এরপরে 3 নাম্বার আছে অতিরিক্ত বা ঘাটতি অংশ। এই অংশে প্রাপ্তি এবং প্রধান অংশের পার্থক্য হিসেব করা হয়। বুঝতে পারলেন? অর্থাৎ প্রাপ্তি যদি প্রদান থেকে বেশি হয় তাহলে নগদ উদ্বৃত্ত হয় বা সারপ্লাস। আর যদি প্রাপ্তিটা থেকে প্রদানটা বেশি হয়, মানে আপনি যেটা পেলেন তার থেকে যদি বেশি দিয়ে দেন, তাহলে নগদ ঘাটতি তৈরি হবে, ডেফিসিট। তাহলে আমরা ইংরেজি সহ এভাবে তীর চিহ্ন দিয়ে এভাবে লিখবো, আমাদের মার্কস প্রশ্ন ভালো হবে, উত্তরটা ভালো হবে। ঠিক আছে? তাহলে 1 নম্বরে আছে কি প্রাপ্তি অংশ, 2 নাম্বার প্রধান অংশ, 3 নাম্বার অতিরিক্ত বা ঘাটতি অংশ, 4 নাম্বার কি অর্থায়ন অংশ। দেখেন, ঘাটতি পূরণে অথবা উদ্বৃত্ত অর্থ ব্যবহারে যে পরিকল্পনা নেওয়া হয় তা এখানে দেখানো হয়। যেমন নতুন ঋণ গ্রহণ করলেন, মানে যে আপনার ঘাটতি আছে। পুরাতন ঋণ পরিশোধ করলেন কখন? যখন আপনার উদ্বৃত্ত হয়। নগদ সঞ্চয় বা বিনিয়োগ করলেন, উদ্বৃত্ত সঞ্চয় করলেন অথবা উদ্বৃত্ত থেকে আবার বিনিয়োগ করলেন, বা নগদ যে ব্যালেন্স সেটা পরিবর্তন হয়ে গেল, কমে গেলেও পরিবর্তন হলো, বাড়লেও পরিবর্তন হলো। ঠিক না? তার মানে অর্থায়ন অংশগুলো তো আমরা বুঝতে পারলাম। এখানে 4টা অংশ আছে। এখন ইনশাল্লাহ আমরা যদি বুঝে থাকি তাহলে লিখতে পারবো, তাই না? নগদান বাজেট কি, এর 4টা অংশ। এবং একটা এক্সাম্পল দেখি। এই প্রশ্নটা আসলে এই 4টা অংশ দিয়ে এই পর্যন্ত শেষ করে দিলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে? এই পর্যন্ত শেষ করে দিলে হয়ে যায়। তবে আমরা উদাহরণটা যদি এইভাবে দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো মার্কস আসবে। দেখেন, জানুয়ারি মাসে নগদ প্রাপ্তি 50,000, নগদ প্রদান করলাম, মানে নগদ পেলাম 50,000, নগদ দিলাম আমি বিভিন্ন খাতে 45,000, আমার থাকলো কত? 5,000। এই 5,000 টাকা আমি কোথাও অর্থায়ন করিনি। এখানে আমি অর্থায়ন লিখে দিতে পারি যে এটা আমি অন্য কোনো মূলধন মানে বিনিয়োগ করছি, বা অন্য কোনো কাঁচামাল কিনছি আরো উৎপাদন বাড়ানোর জন্য, অথবা মজুরি দিছি। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে 40,000 হয়েছে, নগদ 50,000 দিছি, নগদ প্রদান 50,000, মানে আমার ইনকাম 40, আমি দিছি 50, তার মানে 10,000 ঘাটতি হয়েছে। 10,000 আবার আমি কোথায় পাইছি? ঋণ গ্রহণ করছি। মার্চ মাসে 60,000 আমার ইনকাম হয়েছে। ইনকাম বলতে আমার আসছে, যে কোনো ভাবে আসছে আমার ভিতরে। ঠিক আছে? শুধু আয় না, ইনকাম বলা যাবে না, যে কোনো ভাবে আসছে। নগদ প্রদানটা কি? 45,000, তার মানে 15,000 আপনার কি প্লাস উদ্বৃত্ত। এখন এই 15,000 থেকে আপনি আবার কি করলেন? 5,000 সঞ্চয় করলেন, মানে এটা অর্থায়ন। ঠিক আছে? আর 10,000 কি করছেন সেটা আপনি এখানে দেখান নাই। উপসংহার কি লিখবেন? নগদ বাজার একটি গুরুত্বপূর্ণ আর্থিক সরঞ্জাম যা প্রতিষ্ঠানের নগদ প্রবাহের পূর্বাভাস দেয়, আর্থিক পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে। তাহলে আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা কিন্তু একটা, মানে প্রশ্নের কাঠামোটা কি আমাদের নজরে আসসালামু আলাইকুম। জি, নগদ বাজেট কাকে বলে? জি, ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছেন? আচ্ছা, থ্যাংক ইউ জয়েন হবার জন্য। আপনি তো সময় পান না। ঠিক আছে হ্যাঁ। আপা, তাহলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করছি কর্পোরেট ফাইন্যান্সের। ঠিক আছে? আপনার কাছে নোট আছে ইনশাল্লাহ, আপনি দেখেন। 1 নম্বর প্রশ্নটা আমরা পড়লাম, নগদান বাজেট কি, এইটা। 2 নম্বর, দ্বিতীয় অংশ হচ্ছে নগদান বাজেটে কি কি অংশ থাকে। আমি যদি আবার একটু বলি, নগদান বাজেট হচ্ছে আমার একটি কোম্পানির দৈনন্দিন অথবা মাসিক অথবা বাৎসরিক, দৈনন্দিন হবে না, মাসিক, ত্রৈমাসিক অথবা বাৎসরিক, এই সময়ের মধ্যে যে সম্ভাব্য, যে প্রত্যাশিত প্রাপ্তি মানে আয় আসতে পারে এবং যে খরচটা হতে পারে, সেইটার যে রূপরেখাটা, সেটাই হলো বাজেট, নগদান বাজেট। ঠিক আছে? অর্থাৎ যে কোনো বাজেট সাধারণত এরকমই তো হয় যে প্রাপ্তি এবং আপনার প্রদান, এটার একটা হিসাবই তো বাজেট। এটাকে নগদান বাজেট বলে। নগদান বাজেট কি করে? প্রতিষ্ঠানের আর্থিক তরলতা, মানে নগদ অর্থের প্রবাহ বাড়ায়, ক্যাশ ফ্লো করে, দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে নগদ টাকা লাগে সেটা কোম্পানিকে দেয় এই নগদান বাজেটটা। ঠিক আছে? এবার আমরা দেখবো নগদান বাজেটে কি কি অংশ থাকে। একটা হচ্ছে প্রাপ্তি অংশ, মানে আমরা কোন কোন খাত থেকে টাকা পাই। 2 নম্বর অংশ হচ্ছে প্রদান অংশ, কোন কোন খাতে আমরা টাকা ব্যয় করি। 3 নম্বর হচ্ছে আমাদের পাওয়ার তুলনায় যদি আমাদের বেশি খরচ করতে হয় তাহলে আমাদের কখনো উদ্বৃত্ত হয়, কখনো ঘাটতি হয়। উদ্বৃত্ত হলে সেটাই যে তীর চিহ্ন দিয়ে দেখাই দিবেন, প্রদান থেকে প্রাপ্তি বেশি হলে নগদ উদ্বৃত্ত হয়, আর প্রাপ্তি থেকে প্রদান বেশি হলে নগদ ঘাটতি হয়। আর যদি নগদ ঘাটতি হয় তাহলে আমরা ঋণ নেই। আমাদের যদি বেশি থাকে, আমাদের যেটা পাইছি 50,000 পাইছি, খরচ করছি 40,000, 10,000 থাকলো, তাহলে ওটা আমরা অর্থায়ন করলাম, সঞ্চয় করলাম, বিনিয়োগ করলাম। ঠিক আছে? বা কোনো ইউটিলিটি বিল দিলাম, বেতন দিলাম। হ্যাঁ, এইটা। তাহলে আমরা এটা ইনশাল্লাহ পারবো প্রশ্ন ভালোভাবে। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন পড়বো। আমরা ট্রিপল স্টার প্রশ্নগুলো কিন্তু আগে পড়তেছি। হ্যাঁ, ঠিক আছে? ট্রিপল স্টার আর ডাবল স্টার, এই যে একটা প্রশ্ন আছে, আর্থিক মডেল পরিকল্পনা। দেখেন এই প্রশ্নটা একটু দেখি আগে কাঠামোটা। আমাদের আজ পাঠ পরিকল্পনা থেকে দেখে আসি যে আজকে আমাদের
প্রশ্ন একটা শেষ, নগদান বাজেটের বাজেটে কি অংশ থাকে এটা শেষ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আর্থিক মডেল পরিকল্পনা একটি কষ্টসাধ্য কাজ, আর্থিক মডেল পরিকল্পনায় কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হয় ব্যাখ্যা করুন। প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন, একটু সবাই মনোযোগ দেই, তাহলে আজকে এখনই হয়ে যাবে আমাদের প্রশ্নটা। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার, আমাদের অষ্টম ব্যাচের জন্য এটা কিন্তু আসবে। আর্থিক মডেলটা কি? আর্থিক মডেল বিভিন্ন পণ্ডিত মডেল দিচ্ছেন আর্থিক মডেল সেইটা, অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যে অর্থায়ন বা আপনার নগদান বাজেট, আয় ব্যয়, আপনার টাকা অর্থ সংক্রান্ত যাবতীয় যত কিছু আছে, এই যে একটা পরিকল্পনা, এটা আপনি কোন মডেল ফলো করে করবেন সেটাই হলো আর্থিক মডেল। এখন আর্থিক মডেল পরিকল্পনা করা একটা কষ্টসাধ্য কাজ, মানে এটা তৈরি করা খুব জটিল বিষয়, এবং বিশেষজ্ঞরা এটা তৈরি করতে পারেন, এবং এটা বড় বড় প্রতিষ্ঠানগুলো একটা আর্থিক মডেল থাকে। এখন সেই পরিকল্পনা একটা মানে প্রশ্নকর্তা বলে দিচ্ছেন যে আর্থিক মডেল পরিকল্পনা একটা কষ্টসাধ্য কাজ। আর্থিক মডেল পরিকল্পনায় কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, তা না হলে আপনি ভালো একটা আর্থিক মডেল তৈরি করতে পারবেন না, ঠিক আছে, এবং প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, ঠিক আছে। এখন সেই সতর্কতাগুলো কি কি, আমরা সেই সতর্কতাগুলো এখন লিখব, ঠিক আছে। প্রথমে ভূমিকা দিব কি, দেখেন, আর্থিক মডেল পরিকল্পনা একটি কষ্টসাধ্য কাজ, কারণ এটি শুধুমাত্র সংখ্যাগত হিসাব বা হিসাব বিজ্ঞানের সম্পর্ক নয়। ভালো করে বুঝেন কি বলছে, দেখেন, আর্থিক মডেল তৈরি করবেন মানে কি, টাকা পয়সার হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন, ভালো একজন হিসাব রক্ষক রাখলেন, এটাই কিন্তু এখানে শেষ না, হিসাব মিললেই কিন্তু হলো না। এখানে বলছে কি, বরং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রবণতা, প্রতিষ্ঠানের ঝুঁকি, প্রতিষ্ঠানের কৌশল, প্রতিষ্ঠানের মূল্যের পরিবর্তন, মানে দাম বাড়া কমা সেটা না, মূল্যের পরিবর্তন মানে হচ্ছে প্রতিষ্ঠানের মূলধনের, প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়া, প্রতিষ্ঠানের সুনাম বাড়া, প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান বাড়া, কাস্টমারের সুনজর, এইগুলোই হচ্ছে মূল্যের পরিবর্তন। এইগুলো সহ জটিল অনেক বিষয় বিবেচনা নিতে হয় কিসে, আর্থিক মডেলে। তাই একজন দক্ষ আর্থিক ব্যবস্থাপককে কেবল হিসাবের বাইরে গিয়ে আরো গভীর বিশ্লেষণ করতে হয়। তাহলে আমরা এটার ভূমিকাটা বুঝতে পারলাম, আর্থিক মডেলের ভূমিকাটা কি। এখানে একটা বাক্য ফোকাস করবেন, সেটা হচ্ছে কি, এটা শুধু হিসাব বিজ্ঞানের বিষয় নয়, বরং কি, সেগুলো দিলে আপনার ভূমিকাটা খুব ভালোভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি আর্থিক মডেল পরিকল্পনায়, আচ্ছা, আর্থিক মডেল পরিকল্পনায় যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেহেতু 8 মার্ক আসে, আমরা 8টা সতর্কতা রাখছি, কিন্তু আপনি সময় অনুযায়ী আপনার অনুযায়ী আপনি এখান থেকে কমাবেন। আর্থিক মডেল পরিকল্পনায় যেসব সতর্কতা অবলম্বন করতে হয়, 1 নম্বরে কি আছে, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বোঝা। একটা আর্থিক মডেল তৈরি করবেন, এখন এখানে হিসাব বিজ্ঞান লাগবে, এখন হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। আমরা হিসাব বিজ্ঞান চ্যাপ্টারে প্রথম অধ্যায়ে কিন্তু হিসাব বিজ্ঞানের সমস্যা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, হিসাব বিজ্ঞানে অনেক সমস্যা আছে। হিসাব বিজ্ঞানের ওই যে সমস্যা বা সীমাবদ্ধতা, সেটা আমাদের বুঝতে হবে আর্থিক মডেল করার সময়। এটার ভিতরে কি 2 নম্বরে কি আছে, দেখেন, মূল্য নির্ধারণের 3টি উপাদান অন্তর্ভুক্ত করা। মূল্য নির্ধারণের ক্ষেত্রে আকার, ঝুঁকি এবং সময়, সাইজ, রিস্ক এবং টাইমিং, এই 3টা উপাদান বিবেচনায় নিতে হবে। এটা যদি না নেন তাহলে আপনি আর্থিক মডেল তৈরি করতে পারবেন না। 3 নম্বরে কি আছে, কৌশলগত সিদ্ধান্তের প্রতিফলন থাকা উচিত। আপনার প্রতিষ্ঠানের আর্থিক মডেলে আপনার যে কৌশলগত সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের যে কৌশলগত সিদ্ধান্ত আছে না, সেই সিদ্ধান্তের একটা প্রতিফলন থাকতে হবে। 4 নম্বরে আছে কি, দেখেন, উদ্দেশ্যহীন অনুপাত বিশ্লেষণ এড়িয়ে চলা। এটা কি, দেখেন, দায় ইকুইটি, দায়টা এবং ইকুইটি হচ্ছে মালিকের অংশ, শেয়ার হোল্ডারদের যে লাভ সেটা হচ্ছে ইকুইটি, এবং দায়টা কি, আপনার যে নেট ইনকাম, সেখান থেকে আপনি যে দায়টা বাদ দিলেন, সেখানে তখনই তো ইকুইটি থাকলো। এখন ওই দায় আর ইকুইটি, মানে আপনার যে দায় দেনা এবং আপনার যে দায় দেনা দেওয়ার পরে যেটা থাকলো মালিকদের দেওয়ার জন্য, সেটা হচ্ছে ইকুইটি। দায় এবং ইকুইটির যে অনুপাত বা অন্য যে কোনো অনুপাত, মডেল যদি শুধু সেই অনুপাত নিয়ে ব্যস্ত থাকে, তাহলে বাস্তব কৌশলগত সিদ্ধান্তে অনেক সময় উপযোগী সিদ্ধান্ত সে নিতে পারবে না। আমি কি বোঝাইতে পারছি কথাটা? উদ্দেশ্যহীন অনুপাত বিশ্লেষণ এড়িয়ে চলতে হবে মডেলে। এই 4 নম্বর পয়েন্টসটা অবশ্যই লিখবেন এবং বুঝেন। আমরা অনেক সময় অনুপাত করি ভাই, যে কয় টাকা দায় দেনা দিলাম আর কয় টাকা মালিককে দিলাম, এই যে অনুপাত, অথবা আমরা যে কোনো অনুপাত, এই সকল উদ্দেশ্যহীন অনুপাত নিয়ে আপনি মডেলে এড়িয়ে চলবেন, কারণ মডেলটা হবে প্রতিষ্ঠানের সামগ্রিক
কল্যাণের জন্য, সামগ্রিক মূল্য বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের, সেখানে শুধুমাত্র মালিককে কয় টাকা দিলেন, কয় টাকা দায় দেওয়া দিলেন, এইসব দিয়ে যদি মডেল বানান তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না। 4 নম্বরে সেটা বলছে। তাহলে আমরা প্রথম 4টা বুঝলাম, এই 4টা এবার পড়বো। দেখেন দেখেন হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। অর্থনৈতিক বাস্তবতার চেয়ে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের সম্পর্ক দিয়ে তৈরি মডেল অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। হিসাব বিজ্ঞানের যে ক্যালকুলেশন, যে সম্পর্ক, যে রুলস, এগুলো দিয়ে একটা মডেল তৈরি করাটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। কেন? কারণ এখানে আপনাকে অর্থনৈতিক বাস্তবতার বিষয়টাও খেয়াল রাখতে হবে। যেমন লাভ বৃদ্ধি পেলেও নগদ প্রবাহ বাড়ছে না। হিসাব বিজ্ঞান কি বুঝে? লাভ বাড়লো তার মানে হিসাব বিজ্ঞান বুঝে ফেললো তার অ্যাকাউন্টে এত টাকা এসে গেছে। কিন্তু না, আপনার অ্যাকাউন্টে তো আসে নাই, আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট চলে গেছে বিভিন্ন ব্যক্তির কাছে, কিন্তু আপনার তারা টাকা দেয় না এখনো, তার মানে নগদ প্রবাহ বাড়ে নাই। এখন বাস্তবতা হচ্ছে নগদ প্রবাহ বাড়ে নাই, কিন্তু হিসাব বিজ্ঞান বুঝতেছে যে কোম্পানি লাভ করে ফেলছে। এই যে হিসাব বিজ্ঞানের বোঝা আর বাস্তবতার যে পার্থক্যটা, ঠিক আছে, সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বরটা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার একটু সবাই রেসপন্স করবেন যদি পারেন, সম্ভব হয়। 2 নম্বর কেস দেখেন, মূল্য নির্ধারণের 3টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত করা। একটা কি? একটা হচ্ছে সাইজ, ঝুঁকি, সময়। এই যে 3টে উপাদান, আমরা এই 3টে উপাদান আমরা অন্য অধ্যায়ে, আমাদের যে অন্যান্য বইয়ের যে অন্যান্য অধ্যায় আছে সেখানে এই 3টে উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তাই প্রাথমিকভাবে আপনারা একটু বুঝেন যে এই যে 3টে উপাদান, এই 3টে উপাদান ফার্মের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। ফার্মের মূল্য বলতে শুধু একটা প্রোডাক্টের দাম না, এই মূল্য বলতে ফার্মের যে মূল্যটা, মানে অর্থাৎ হচ্ছে প্রোডাক্টের সুনাম, কোম্পানির সুনাম, মূলধনের শেয়ারের দাম, এগুলো সামগ্রিকভাবে এটা হচ্ছে ফার্মের মূল্য। এই মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্মের আকার, ফার্মের ঝুঁকি কি আছে না আছে, এবং টাইমিং, অর্থাৎ কতটা সময়ের মধ্যে ফার্ম উৎপাদন করে, কতটা সময়ের মধ্যে ডেলিভারি দেয়, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে টাইমিং। এই 3টে বিষয়। যদি মডেলে এসব বাদ দিয়ে কেবল হিসাব ভিত্তিক উপাত্ত ব্যবহার করেন, তাহলে তা প্রকৃত মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে না এবং ফার্মের প্রকৃত মূল্যের প্রতিফলন হবে না। 2 নম্বরটা একটু বুঝেন। আপনি ফার্মের যে মূল্যটা সেটা আপনার মডেলে দেখাতে হবে। যদি আপনি ঝুঁকি বাদ দেন, আকার বাদ দেন, সময় বাদ দেন, তাহলে আপনি ভালো একটা মডেল তৈরি করতে পারবেন না। এই 2 নম্বরের মূল কথা হলো এইটা। তাহলে 1 এবং 2 কে আমরা বুঝতে পারছি। 1 নম্বরে ছিল হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বোঝা, 2 নম্বর হচ্ছে মূল্য নির্ধারণের 3টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত করা। কিসে? আর্থিক মডেলে। 3 নম্বর আছে কৌশলগত সিদ্ধান্তের প্রতিফলন থাকা উচিত। মডেলে কৌশলগত পরিকল্পনার প্রভাব ফুটে উঠতে হবে। কৌশলগত পরিকল্পনাগুলো কি কি? নতুন একটা পণ্য আপনি চালু করবেন, উৎপাদন বাড়াবেন এবং বাজার সম্প্রসারণ করবেন, নিত্য নতুন বাজার দখল করবেন, নিত্য নতুন পণ্য তৈরি করবেন, পণ্যের ডিজাইনের চেঞ্জ আনবেন, এগুলো হচ্ছে কৌশল। যেগুলো যেমন ইউনিলিভার বা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যা করে, যা ছোট কোম্পানিগুলো পারে না। এই কৌশলগত সিদ্ধান্তের প্রতিফলন থাকতে হবে কোথায়? মডেলে। মডেল যেন শুধু ইতিহাসের প্রতিফলন না হয়, মানে একটা মডেল ওই 100 বছর আগে এক বিজ্ঞানী তৈরি করছে, ওটা দিয়ে আপনি চালাই দিবেন, সেটা যেন না হয়। মানে ভবিষ্যতের সম্ভাবনা কি, আপনার বাস্তব কৌশল কি, সেটা যেন প্রতিফলন থাকে মডেলে। তাহলে 1, 2, 3 আমরা বুঝতে পারছি না? আচ্ছা, এবার 4 নম্বরে কি আছে দেখেন, উদ্দেশ্যহীন অনুপাত বিশ্লেষণ এড়িয়ে চলা। অলরেডি আগে কিন্তু বলে গেছি, দায় ইকুইটির অনুপাত এক্সাম্পল হিসেবে দিবেন, অথবা অন্য যে কোনো অনুপাত। একটা মডেল যদি এই সকল অনুপাত নিয়ে যদি ব্যস্ত থাকে, সে যদি মানে বাস্তবতা না বুঝে, তাহলে কিন্তু হবে না। এই সকল অনুপাত নিয়ে ব্যস্ত না থেকে মডেলকে কি করতে হবে? কৌশলগত বাস্তবতার সাথে যুক্ত হতে হবে। এই এতটুকু কথা লিখে দিলে এই প্যারাগ্রাফটা হয়ে যাচ্ছে। তাহলে 1, 2, 3, 4 যদি আমরা বুঝে থাকি, তাহলে 5, 6, 7, 8টা একটু দেখি। পুনরাবৃত্তিমূলক পরিকল্পনার গুরুত্ব বোঝা, অর্থাৎ একটা মডেল তৈরি করলেন, সেই মডেলটা অনুযায়ী যে সবসময় আপনার প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলো পরিচালিত হবে সেটা কিন্তু না। কোনো কারণবশত পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আপনাকে মডেল সংশোধন করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এই জন্য আপনাকে পুনরাবৃত্তিক পরিকল্পনার গুরুত্ব বোঝা মানে হচ্ছে আপনার যে কোনো বিষয়ে যদি কোনো কারণবশত আবার নতুন করে শুরু থেকে শুরু করা লাগে, মডেলের ধাপগুলো পর্যায়ক্রমে করতেছেন, কোনো কারণবশত সমস্যা হলো, নতুন করে আবার শুরু করা লাগবে। তার মানে ওই পুনরাবৃত্তিমূলক পরিকল্পনার যে গুরুত্বটা, নমনীয় কাঠামোটা রাখা বা পরিকল্পনার সাথে নিজেকে মানানসই করে নেওয়া, রেসপন্স করা, ঠিক আছে, এইগুলো মাথায় রেখে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মডেলকে সংশোধন করা লাগতে পারে। সেই বিষয়টা যাতে, ব্যবস্থাটা যাতে মডেলে থাকে,
সেটা একটা কি সতর্কতামূলক অবলম্বন আর্থিক মডেলের। ক্লিয়ার? আচ্ছা, ৬ নম্বরে কি আছে দেখেন, বিভিন্ন পক্ষের লক্ষ্য এবং সীমাবদ্ধতার সমন্বয়। একটা কোম্পানিতে বিভিন্ন পক্ষ থাকে, যেমন শেয়ার হোল্ডার থাকে, তারপরে বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, সরকার সহ বিভিন্ন পক্ষ থাকে, জনগণ থাকে, ক্রেতারা থাকে, ঠিক আছে, কর্মীরা থাকে। এই যে বিভিন্ন পক্ষ, এদের যে লক্ষ্য এবং এদের যে সীমাবদ্ধতা, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের লক্ষ্য কি, প্রত্যেক বিভাগের সীমাবদ্ধতা কি আছে না, এইগুলো আপনি বিবেচনায় না নিয়ে আর্থিক মডেল তৈরি করবেন না। যদি তৈরি করেন তাহলে আর্থিক মডেলটা গ্রহণযোগ্য হবে না। এখানে ৬ নম্বরে বলছে কি যে আর্থিক মডেলে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন বিভাগের সীমাবদ্ধতা, সামর্থ্য এগুলো বিবেচনায় নিয়ে তৈরি করতে হবে। ৭ নম্বরে কি আছে, ভবিষ্যৎকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে শেখা। মডেল যেন কেবল বর্তমানের প্রতিফলন না হয়, অর্থাৎ সম্ভাব্য ঝুঁকি, অপ্রত্যাশিত পরিস্থিতি, বহির্বিশ্বের পরিবর্তন এগুলো বিবেচনায় নিতে হবে। ভবিষ্যৎকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে শিখতে হবে এবং তার ভিত্তিতে মডেল তৈরি হবে। ৮ নম্বর হচ্ছে যান্ত্রিক মনোভাব পরিহার। আমরা কিন্তু বিভিন্ন মডেল মানে কি বিভিন্ন সূত্র, বিভিন্ন যান্ত্রিক বিষয় এগুলো আমরা ব্যবহার করে মডেল তৈরি করি। কিন্তু এখানে বলছে যে মডেল তৈরি করার সময় বিভিন্ন সূত্রে ফেলবেন, যুক্তি বিশ্লেষণ দিবেন, মানে গাণিতিকভাবে, বৈজ্ঞানিকভাবে শুধু সেটা যেন না হয়। কারণ এখানে আপনাকে যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ এবং প্রেক্ষাপট থাকতে হবে, অনেক সময় সৃজনশীলতাও থাকা লাগতে পারে। এই সবকিছু মিলাইয়া আপনি মডেল তৈরি করবেন। যান্ত্রিক দৃষ্টিভঙ্গি মডেলকে অনেক সময় ভুল পথে নিয়ে যেতে পারে। এই হলো ৮টা কি। আমরা একটু প্রশ্নটা দেখে আসি। আর্থিক মডেল পরিকল্পনায় কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে? আর্থিক মডেল পরিকল্পনা একটা কষ্টসাধ্য কাজ, লেখক বলে দিছে প্রশ্নকর্তা। তাহলে কি কি সতর্কতা? ১ নম্বরে আছে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বোঝা, মূল্য নির্ধারণের ৩টি উপাদান অন্তর্ভুক্ত করা মডেলে, কৌশলগত সিদ্ধান্তের প্রতিফলন থাকা, উদ্দেশ্যহীন অনুপাত বিশ্লেষণ এড়িয়ে চলা। উদ্দেশ্যহীন অনুপাত বিশ্লেষণ মানে কি, যে অনুপাত, যেমন দায় এবং ইকুইটি, মানে কোম্পানির যে দায় দেনা আর কোম্পানির যে নেট ইনকাম থেকে দায় দেনা বাদ দিয়ে যেটা থাকলে সেটা হচ্ছে মালিকদের দিবেন। এই দায় এবং ইকুইটি, কয় টাকা দায় দিলেন, কয় টাকা ইকুইটি, এইটা অনুপাত করবেন, এইটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন, সেটা হবে না, সে কথা বলছে এখানে। পুনরাবৃত্তিমূলক পরিকল্পনা মানে মডেলকে চেঞ্জ করা, নতুন করে আবার শুরু করা। এটা বিভিন্ন পক্ষের লক্ষ্য এবং সীমাবদ্ধতার সমন্বয়ে বিভিন্ন পক্ষকে তাদের সমস্যা, বিভিন্ন ডিপার্টমেন্টের লক্ষ্য সীমাবদ্ধতা গুলো বোঝা, তাদের সাথে নেওয়া, এগুলো। ভবিষ্যৎকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখে শেখা মানে কি, সম্ভাব্য ঝুঁকি, অপ্রত্যাশিত পরিস্থিতি, বহির্বিশ্বের বিভিন্ন বিবেচনা, সরকারের বিভিন্ন বিবেচনা, এগুলো বিভিন্ন মানে যে প্রতিষ্ঠানগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠান, রাজনৈতিক, অর্থনৈতিক যে কাঠামোগুলো আছে, এগুলো বিবেচনায় নিয়ে একটা মডেল। যান্ত্রিক মনোভাব মানে মডেল তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র সূত্র, যান্ত্রিক মডেল, এগুলো বিজ্ঞান, এগুলো অ্যাপ্লাই করলে হবে না। এখানে প্রেক্ষাপট বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আর্থিক মডেলের এই হলো ৮টা সতর্কতা। এগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে মডেলটা ভালো হবে। এই হলো ৩ নম্বর প্রশ্ন। এটা কিন্তু অষ্টম ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখি পড়তে পারি কিনা। দেখেন, আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা যদি এটা একটু পড়তে পারি তাহলে আমরা শেষ করে দেবো ক্লাসটা। দেখেন, অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হার এবং টেকসই প্রবৃদ্ধির হার কি? ট্রিপল স্টার প্রশ্নটা দেখেন। অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হার, ইন্টারনাল গ্রোথ রেট বা আইজিআর। ঠিক আছে, পরীক্ষা শুধু এভাবে আসতে পারে, আইজিআর কি? অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হার হলো একটি প্রতিষ্ঠানের এমন সর্বোচ্চ প্রবৃদ্ধির হার যা কোম্পানিটি কোনো বাহ্যিক অর্থায়ন ছাড়াই শুধুমাত্র নিজস্ব অর্জিত মুনাফা বা রিটেইনড আর্নিংস ব্যবহার করে অর্জন করতে পারে। আমরা কি বুঝতে পারছি নিজস্ব মুনাফাটা কি? কোম্পানি যে মুনাফাটা করলো, ঠিক আছে, সেটা থেকে সে ইকুইটি বের না করে অথবা বের করে সেই মুনাফা থেকে যদি আবার সে বিনিয়োগ করে আবার ইনকাম করে, তাহলে সেটাই হচ্ছে রিটেইনড আর্নিংস। ঠিক আছে? আর ইন্টারনাল গ্রোথ রেটটা আপনি কিভাবে বের করবেন? একটা অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হারটা কি আমরা আবার একটু দেখি। কোনো প্রকার বাহ্যিক অর্থায়ন ছাড়াই শুধুমাত্র নিজস্ব অর্জিত মুনাফা, নিজের যে মুনাফা সেইটা ব্যবহার করে যদি আপনি আবার প্রবৃদ্ধি অর্জন করেন, তাহলে সেটা হলো অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হারটা বের করতে আমরা পারবো। আমরা কি বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, যদি বুঝতে পারি, দেখেন সূত্রটা কি।
IGR সমান মানে ইন্টারনাল গ্রোথ রেট সমান ROA গুণ বি বাই 1 থেকে 1 থেকে আপনি বিয়োগ দিবেন কি ROA গুণ বি, অর্থাৎ উপরে যে RO এর সাথে রিটার্ন অন অ্যাসেট সম্পদের উপর যে মুনাফার হার সেটার সাথে যে বিটা গুণ দিলেন, বিটা হচ্ছে রিটেনশন রেশিও অবশিষ্ট আয় অনুপাত, এই দুইটার গুণফলটা 1 থেকে বিয়োগ করবেন। এইভাবে হচ্ছে কাঠামোটা সূত্রে, ঠিক আছে? এটা একটু বুঝবেন, একটু সূত্রের কাঠামোটা আপনার মুখস্থ রাখতে হবে, আর পাশাপাশি সূত্রটা কিভাবে হয়েছে, সূত্রের কোন অংশ কি বলতেছে সেটা আপনাকে বুঝতে হবে, তাহলে লিখতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন ROA রিটার্ন অন অ্যাসেট এটা কি? সম্পদের উপর রিটার্ন, এটা কি? এটা একটা সূচক, ঠিক আছে? এটা কি বোঝায়? একটা প্রতিষ্ঠান তার মোট যে সম্পদ এটা ব্যবহার করে কতটা দক্ষতার সাথে সে তার ইনকাম অর্জন করতে পারতেছে সেটাই কিন্তু রিটার্ন অন অ্যাসেট বা ROA। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন RO এর সূত্রটা কি, IGR এর সূত্রটা কি? ROA রিটার্ন অন অ্যাসেট গুণ বি রিটেনশন রেশিও বাই 1 মাইনাস ROA গুণ বি, অর্থাৎ RO এর সাথে বি এর গুণ দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা 1 থেকে বিয়োগ দেবো, ঠিক আছে? এভাবে অনুপাত বের করলে IGR টা আমাদের বের হয়ে যাবে। আচ্ছা, সরি, আমি একটু অন্যদিকে গেছিলাম। দেখেন দেখেন ROA রিটার্ন অন অ্যাসেট সম্পদের উপর যে মুনাফা, সম্পদের উপর যে মুনাফাটা পাচ্ছেন সেইটা বি রিটেনশন রেশিও, ঠিক আছে? রিটেনশন রেশিওটা কি? আপনি যে নিট আয়টা হলো আপনার প্রতিষ্ঠানে, ঠিক আছে, সেই আয়ের উপর যে ডিভিডেন্ড হিসাবটা আপনি করবেন, অর্থাৎ ডিভিডেন্ডটা কি? আপনার যে আয়ের থেকে যে অংশটা আপনি শেয়ার হোল্ডারদের দিবেন, সেটা যদি আপনি শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ না করেন, না করে আপনি ভবিষ্যতের জন্য আবার রেখে দেন, তাহলে সেই যে অনুপাতে আপনি রেখে দিলেন সেটা হলো রিটেনশন রেশিও, ঠিক আছে? অর্থাৎ রিটেইনড আর্নিংস থেকে যে অংশটা আপনি কোম্পানিতে আবার প্রোডাকশনের জন্য বিনিয়োগ করলেন সেটাই হলো রিটেনশনের অনুপাত, ঠিক আছে? দেখেন, তাহলে আমরা কি সূত্রটা বুঝতে পারছি এবং অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হারের সংজ্ঞাটা কি আমরা বুঝতে পারছি? যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা দ্বিতীয় অংশে যাই। দেখেন, টেকসই প্রবৃদ্ধির হারটা কি? টেকসই প্রবৃদ্ধির হার হলো একটি প্রতিষ্ঠানের এমন প্রবৃদ্ধির হার যা প্রতিষ্ঠানটি নিজস্ব মুনাফা পুনঃবিনিয়োগ করে। ওই আগের মতনই কথা, নিজস্ব যে মুনাফাটা সেটা আবার পুনঃবিনিয়োগ করে এবং তার ইকুইটির উপর মুনাফার হার ধরে রেখে স্থায়ীভাবে অর্জন করতে পারে। ইকুইটি মানে তো বুঝলাম আমরা, প্রতিষ্ঠান থেকে দায় দেনা বাদ দিয়ে যেটা মালিকদের শেয়ার হোল্ডারদের দিবেন সেটা হচ্ছে ইকুইটি। ইকুইটির উপর যে মুনাফার হার সেইটা ধরে রাখতে হবে এবং আপনার প্রতিষ্ঠানের নিজস্ব যে মুনাফা বিনিয়োগ করে যে আয়টা করে তার অনুপাতের ভিত্তিতে আমরা টেকসই প্রবৃদ্ধির হার বের করতে পারবো। বহি অর্থ সংস্থান ছাড়াই আমরা কি এটা করতে, টেকসই প্রবৃদ্ধি হার করতে পারবো কিভাবে? বাইরের কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারবো। কোন পন্থায়? নিজস্ব মুনাফা পুনঃবিনিয়োগ করে এবং ইকুইটির উপর মুনাফার হার ধরে রেখে, ঠিক আছে? অর্থাৎ নতুন কোন ইকুইটি ইস্যু করা লাগবে না, বহি অর্থ সংস্থান ছাড়াই আপনি এটা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারবেন। সূত্রটা কি দেখেন, SGR সাস্টেইনেবল গ্রোথ রেট সমান
ROE, রিটার্ন অন ইকুইটি। আগেরটা কি ছিল? ROA, রিটার্ন অন অ্যাসেট, সম্পদের উপর মুনাফার হার। আর এখন কি? ইকুইটির উপর মুনাফার হার। মানে ইকুইটিটা বুঝতে পারলেন যে দায় দেনা বাদ দিয়ে যেটা আপনি লাভটা নেট ইনকাম থেকে দায় দেনা বাদ দিয়ে যেটা আপনি মালিক শেয়ার হোল্ডারদের দিবেন সেটা হচ্ছে ইকুইটি। ইকুইটির উপর মুনাফা, ইকুইটি আবার বিনিয়োগ করবেন, তার উপর কতটুকু মুনাফা করলেন সেইটা রিটার্ন অন ইকুইটি এইটা। আর বিটা হচ্ছে এখানে রিটেনশন রেশিও, ঠিক আছে? আয় অনুপাত, অবশিষ্ট আয় অনুপাত। সেটা আগে আমরা আগের বি এই বি কিন্তু এক, রিটেনশন রেশিও, ঠিক আছে? এখন দেখেন SGR সমান ROE গুণ বি বাই 1 মাইনাস ROE গুণ বি, ঠিক আছে? এভাবে যদি আপনি সূত্র লেখেন তাহলে আমাদের SGR টা বের হয়ে যাবে। এখন আমরা যদি দুইটা আমরা অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হার এবং টেকসই প্রবৃদ্ধির হার বুঝে থাকি তাহলে শেষ বাক্যটা কি বলে দেখেন, IGR দেখায় একটি কোম্পানি কেবল নিজস্ব মুনাফা দিয়ে কতটুকু বাড়তে পারে। ইন্টারনাল গ্রোথ রেটটা কি দেখায়? নিজস্ব মুনাফা দিয়ে কতটুকু সে বাড়তে পারে। আর SGR দেখায় কি? কোম্পানি নিজস্ব অর্থায়ন এবং আর্থিক কাঠামো বজায় রেখে কতটুকু দীর্ঘমেয়াদে টেকসই ভাবে সে বাড়তে পারে। নিজস্ব অর্থায়ন মানে IGR, এখানেও কিন্তু নিজস্ব অর্থায়ন হচ্ছে, ঠিক আছে? এই নিজস্ব অর্থায়ন দিয়ে এবং আর্থিক কাঠামোটা বজায় রেখে সে কতটুকু টেকসই দীর্ঘমেয়াদে টেকসই ভাবে বাড়তে পারে। প্রথমটা কিন্তু টেকসইয়ের কথা আসতেছে না, দ্বিতীয়টায় টেকসইয়ের কথা আসতেছে, ঠিক আছে? এইভাবে আমরা যদি বিষয়গুলো ক্লিয়ার ভাবে একটু বারবার পড়ি তাহলে সূত্র সহ এভাবে লিখলে একবারে 8 এ 8 বা 5 এ 5 এগুলোতে কিন্তু মার্কস কাটবে না, ঠিক আছে? আচ্ছা 35 বাজে, আমরা নেক্সট প্রশ্ন কোনটা যে পড়া যায় কি যায় না একটু দেখি। আচ্ছা তাহলে আজকে আমরা পড়লাম নগদান বাজেট কি, নগদান বাজেট কি অংশ থাকে, আর্থিক মডেল পরিকল্পনা কষ্ট সাধ্যতা যেটা পড়লাম, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ প্রবৃদ্ধির হার এবং টেকসই প্রবৃদ্ধির হার পড়লাম। আচ্ছা আর দুইটা প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। তাহলে আর ছোট্ট একটা প্রশ্ন আছে 7 নাম্বার প্রশ্ন, এটা শেষ করে আমরা আর একটা প্রশ্ন থাকবে, ওটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের শুরুতে ওটা পড়ে নিব, অথবা কালকে আমরা এক্সট্রা টাইমে পড়ে নিব। আর একটা ছোট্ট একটা প্রশ্ন আপনাদের দেখাই, দেখে আমরা শেষ করে দেব। এই দেখেন ছোট্ট একটা প্রশ্ন, বিক্রয়ের শতকরা হার পদ্ধতি বলতে কি বুঝেন? ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার অথবা ডাবল স্টার, অষ্টম ব্যাচের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, বা অন্য যে কোনো ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। দেখেন বিক্রয়ের শতকরা হার পদ্ধতি হলো একটি আর্থিক পূর্বাভাস, এটা 2 ফাইন্যান্সিয়াল স্টার ফোরকাস্টিং পদ্ধতি। বিক্রয়ের শতকরা, জি আপা কি বলছেন? বলছি এটা 2 স্টার আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 2 স্টার, আমরা 2 স্টার এবং ট্রিপল স্টার গুলো আমাদের করতে হবে। দেখেন এটা শতকরা পদ্ধতি, এই পদ্ধতিটা হলো একটি আর্থিক পূর্বাভাস যেখানে ভবিষ্যতের বিক্রয়, ভবিষ্যতে কি বিক্রয় হতে পারে, কি অনুপাতিক বা কেমন বিক্রয় হতে পারে দেখেন ভবিষ্যতে কি বিক্রয় হতে পারে এইটা অনুমান করে কোম্পানির বিভিন্ন আয় ব্যয় এবং সম্পদের পরিমাণও আপনি যদি অনুমান করা হয় তাহলে এই যে দুটার যে অনুপাত সেটাই হলো বিক্রয়ের শতকরা হার পদ্ধতি। আবার পড়ি, দেখেন এটি এমন একটি আর্থিক পূর্বাভাস যেখানে ভবিষ্যতের বিক্রয় অনুমান করে কোম্পানির বিভিন্ন আয়, মানে আপনি ভবিষ্যতে কি পরিমাণ বিক্রয় হতে পারে সেটা অনুমান করে ফেললেন। এখন আপনার কোম্পানির আয় কি হতে পারে, ব্যয় কি হতে পারে, সম্পদের পরিমাণ কি থাকবে না থাকবে, কি পরিমাণ লাগবে, এই যে বিষয়গুলোর অনুমান করলেন তাহলে ভবিষ্যতের বিক্রয় একটা অনুমান, আর আপনি আয় ব্যয় সম্পদ অনুমান করলেন কি পরিমাণ লাগতে পারে, কি পরিমাণ আছে, চলবে কি চলবে না। এই যে দুটো অনুপাত না, এই দুটোর অনুপাতই হচ্ছে বিক্রয় শতকরা হার পদ্ধতি। এই পদ্ধতিতে এই যে প্রথমে এতটুকু হচ্ছে একটা বাক্য ক্লিয়ার, দ্বিতীয় বাক্যে কি বলছে দেখেন, এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে কোম্পানির অনেক ব্যয় এবং সম্পদ, মাঝখানে কি কি এগুলো পরে আসছে দেখেন, কোম্পানির অনেক ব্যয় এবং সম্পদ বিক্রয়ের সঙ্গে অনুপাতিকভাবে পরিবর্তিত হয়। এই পদ্ধতিতে আমরা কি ধরে নেই, কোম্পানির অনেক ব্যয় এবং সম্পদ বিক্রয়ের সাথে আনুপাতিকভাবে পরিবর্তিত হয়, মানে আপনার যে সম্পদ আছে, আপনার যে ব্যয়টা হচ্ছে সেটা যদি বিক্রয় বাড়ে তাহলে সম্পদ যেটা আছে মানে র মেটেরিয়াল যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ক্ষয় হবে, সবকিছু ক্ষয় হবে সম্পদটা। আবার আপনার কি হবে, আপনার ব্যয় বাড়তেছে, বিক্রয় বাড়লে ব্যয় বাড়তেছে, তার মানে এটাকে আনুপাতিক হারে পরিবর্তিত হয়। দ্বিতীয় বাক্যটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এখন এখানে ব্র্যাকেটের মধ্যে যে তিনটা শব্দ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, আপনি কি পরিমাণ নগদ টাকা বা সম্পদ আপনি গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রয় করে বা বিনিময় করে আপনি পাবেন বা তারা দিতে পারে বা দিবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর ইনভেন্টরি মানে তো আমরা বুঝলাম যে আমাদের কি পরিমাণ পণ্য সম্পদ মজুদ আছে, ঠিক আছে? আর কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার বিক্রি করা যত পণ্য আছে
ঠিক আছে, বা যত আমার উৎপাদন হচ্ছে বা আমি যে জিনিসগুলো কাঁচামাল কিনবো এইগুলোর জন্য আমার যে খরচ, আমরা তো বুঝতে পারলাম এই তিনটা জিনিস কি। ঠিক আছে, এইগুলোর সাথে আমার যে বিক্রয়ের আনুপাতিক পরিবর্তন সেটাই হলো বিক্রয়ের শতকরা হার পদ্ধতি। তার প্রথম দুইটা বাক্য আমরা কি বুঝতে পারছি? এখানে দুইটা বড় বড় বাক্য। আচ্ছা, 3 নম্বর বাক্যে কি বলছে দেখেন, বিক্রয়ের শতকরা হার পদ্ধতি হলো ভবিষ্যতের বিক্রয়কে ভিত্তি করে, আজকের বিক্রয় না, ভবিষ্যতের বিক্রয়কে ভিত্তি করে আপনার প্রতিষ্ঠানের বর্তমান সক্ষমতা, বর্তমানে কি পরিমাণ আয় ব্যয় সম্পদ আছে, এগুলো নিয়ে যদি একটা পূর্বাভাস আপনি নিতে চান তাহলে এই বিক্রয় শতকরা হার পদ্ধতিটা খুব কাজে দিবে। এখানে একটা কথা বলছে যে এই পূর্বাভাসের এটি একটি সাধারণ এবং বহুল ব্যবহৃত পদ্ধতি, তবে সহজ হলেও জটিল পরিস্থিতিতে অনেক গভীর বিশ্লেষণের প্রয়োজন হয়, তা না হলে এই পদ্ধতিটা ভালোভাবে সঠিকভাবে প্রয়োগ করা যায় না। তাহলে আমরা একটা প্রশ্ন পড়ে ফেললাম, ছোট্ট একটা প্রশ্ন, 3 মার্ক আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকে 9টা থেকে তো ক্লাস চলতেছে, আমরা ইনশাল্লাহ রেখে দেই। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন কালকে এই প্রশ্নটা যে কোনো এক সময়, আমরা একটা প্রশ্ন বাকি থাকে এখানে, আপনার প্রতিদিনের সেটা বোধহয় এইটা, এই প্রশ্নটা বাকি থাকে ছোট্ট নাকি, হ্যাঁ এই প্রশ্নটা। ঠিক আছে, এখন রেখে দেই, এই প্রশ্নটা আমরা কালকে যে কোনো এক সময় পড়ে নিব। এবং নেক্সট ক্লাসে আমরা কি পড়বো বলেন তো? ম্যানেজেরিয়াল ইকোনমিক্স পড়বো, ব্যবস্থাপকীয় অর্থনীতি পড়বো। ব্যবস্থাপকীয় অর্থনীতির প্রথম অধ্যায় শুরু করব, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুইটা ভালোভাবে শেষ করব। তা আমরা যদি ম্যানেজেরিয়াল ইকোনমিক্সটা শেষ করি প্রথম দুইটা অধ্যায়, তাহলে আমাদের 5টা বইয়ের প্রথম দুইটা অধ্যায় ভালোভাবে হয়ে গেল। ঠিক আছে, ওই বইটা শেষ করার পরে আমরা ইনশাল্লাহ একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসবো যে আমরা এরপরে আবার কি পড়তে পারি। তৃতীয় অধ্যায় পড়বো প্রত্যেকটা বইয়ের, নাকি দ্বিতীয় দুইটা অধ্যায় আবার রিভাইজ করব, এই বিষয়টা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সিদ্ধান্ত নিব। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক সময় কষ্ট করে থাকলেন। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ আলামিন ভাই, আপনিও আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাদের জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এভাবে সবাই পড়বো আগামীতেও। তো ঠিক আছে, মোজাহিদ ভাই, সুকান্ত ভাই, সাইফুল ভাই, কোরশেদ ভাই, শারমিন আপা, রুমা মাহমুদ, আহ, আপানা ভাই, বুঝতে পারি না, সরি, শিবলি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাকেও থ্যাংক ইউ। আল্লাহ ঠিক আছে, হাফেজ। তাহলে রেখে দিচ্ছি, কেউ কিছু না বলে রেখে দিচ্ছি, অনেক রাত হয়েছে। আল্লাহ ধন্যবাদ হাফেজ। ভাই, জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।